কবি কণ্ঠে কবিতা পাঠের আজকের এই 148তম পর্বে অংশগ্রহণকারী সম্মানিত কবি সাহিত্যিক বৃন্দ, গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কলাকুশলী বৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমি যুক্ত হয়েছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যস্নাত যশোরের কেশবপুর থেকে। এই কেশবপুরের একটা অন্যতম গ্রাম সাতবাড়িয়া, যুক্ত হয়েছি সেখান থেকেই। সম্মানিত লেখক লেখিকা বৃন্দ, আমরা জানি বসু প্রমুখ বাংলা সাহিত্যের এ সমস্ত রথী মহারথীদের আশীর্বাদে এখানে কিন্তু চর্চাটা নিয়মিত চলে। বলতে পারি, একটা ফলবান গালায় টুপটুপ করে ফল পড়ে। আমিও সেই অকবিদেরই একজন। ভালো লিখতে পারি না, ভালো পড়তেও পারি না, তবু আকাঙ্ক্ষার বশে আজকে এই লাইভে যুক্ত হয়েছি। অবশ্যই ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। সম্মানিত লেখকবৃন্দ, আগে বলেছি এই কেশবপুরের মাটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যস্নাত। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে নিবেদিত ছোট্ট একটা নাট্যকাব্যের মাধ্যমে আমি কবিতা পড়াটা শুরু করছি। এই নাট্যকাব্যের নাম বিদ্যুৎ চলে গেছে, আমি বিকল্প আলোর ব্যবস্থা রেখে চালাচ্ছি। দুর্ভাগ্য, বিদ্যুৎ চলে গেছে। এখন এই অবস্থায় কিছুক্ষণ চালাতে হবে, দেখা যাক বিদ্যুৎটা আসে কিনা। নাট্যকাব্যের শিরোনাম মহাকবিকে পিতামাতার খোলা চিঠি। সিকোয়েন্সটা এরকম: এই ইহজগতের বাইরে অন্য কোনো একটা জগতে বসে কবি মাইকেল মধুসূদন দত্তের মাতা জাহ্নবী দেবী এবং পিতা রাজনারায়ণ দত্ত তারা তাদের সন্তানকে নিয়ে কথোপকথন করছেন। চলুন এরকম একটা দৃশ্য কল্পনা করে আমরা সামনে এগাই। জাহ্নবী: হে রাজ রাজন, আজ আমার বড় পুলকিত মন। দেখুন চেয়ে কত সংগ্রাম, কত লড়াই, কত ক্ষুধার গদ্য বেয়ে মণিমুক্ত আনলো তুলে আমার বুকের ধন করে পণ। পুত্র মহামতি কবি মধুসূদন। আহা কি সুখ, গর্বে শুনিল আকাশ যেন দীপালি মায়ের বুক। রাজনারায়ণ: কি ব্যাপার কবি মাতা জাহ্নবী? সন্ন্যাস নয়, বৈরাগ্য নয়, ছেলের মতো তুমিও দেখি আজ হয়ে গেছো কবি। দেখছো সুন্দর সবই, কি ব্যাপার, কিসে এত আনন্দ তোমার? কেন খুশির ফোয়ারায় দেহ মন আজ হলো একাকার? জাহ্নবী: হবে না মহারাজ, আমি যে রত্ন গর্ভধারিণী, মা হয়েও একদিন তা বুঝতে পারিনি। আমার মধু মহাকবি কবিতার দিকপাল সেজে দিকে দিকে তারই ছবি। ওই দেখুন বিদায় ঘাট বরাবর কপোতাক্ষের তীর ঘেঁষে ছোটে, অল্প নয় মোটে কমল হীরের দুতি। দেখি জনশ্রুতি, পথে পথে রঙিন বিজলি বাতি জ্বলে, একটু অন্ধকার নেই সেই সব আমবাগানের তলে। যে বাগান বিষণ্ণতা ছড়িয়ে দিত একদিন, এ বুক, এ ঘর, এ নদী তটে, এ রাজপাটেও বটে। রাজনারায়ণ: হ্যাঁ প্রিয়তমা, ফেলে আসা কত কথা, কত গল্প আছে জমা। আমি জমিদার রাজনারায়ণ একদিন ভুলের স্রোতে ভাসিয়েছিলাম মন। অভিমানে হারিয়েছিলাম আমার বুকের ধন।
পুত্র কবি মধুসূদন। আজ আর সে ব্যথা বাজে না বুকে, মন দোলে সুখে। দেখো সেই জমিদারি ঘর আজ বাংলার প্রত্ননগর, ফুটে সেথা ধন্য হয় গোলাপ জুই টগর। আজ দেখি সাগরদাড়ি মধুর নামে করে কাব্য স্নান, এ বাংলা মায়ের দান, আমরাও হয়েছি চির অম্লান। তুমি ঠিক বলেছ মধুমাতা, মধুর মহাকাব্যে ধুয়ে আমার ফেলে আসা জমিদারিও আজ লোকগাথা। জাহ্নবী, তাই তো নেই কোনো শোক হে আমার মহারাজ, সেই তো কবেই ভুলোক ছেড়েছি রানীর সাজ। আজ খুলেছে এ মরা চোখ, দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, ক্ষমতা নয়, বলো কবিতার জয় হোক। শেষ হলো মহাকবিকে নিবেদিত ছোট্ট নাট্যকাব্যটি। দুর্ভাগ্যজনকভাবে সকলকে বলছি, লাইভটা শুরু করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফ হয়ে গেল এবং যে বিকল্প আলোর ব্যবস্থা করেছি সেটিও সার্ভিস দিচ্ছে না। আসলে আমার দুর্ভাগ্য। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব চালিয়ে যাওয়ার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এবারে পড়ছি কবি খসরু পারভেজের কবিতা। খসরু পারভেজ এই বাংলাদেশের কবিতাঙ্গনে অতি পরিচিত একটা নাম। তিনি মধু গবেষক, পেয়েছেন IFIC ব্যাংক পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। পড়তে চেয়েছিলাম কবির সাম্প্রতিক সময়ের একটা নাতিদীর্ঘ কবিতা, কবর কোম্পানি প্রাইভেট লিমিটেড, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। পড়ছি তার ছোট একটা কবিতা, হাম্বা সূত্র। আমাদের পাঠ্য ছিল গরুর জীবন, আমাদের শিক্ষক ছিলেন সুযোগ্য রাখাল, আমাদের স্কুল ছিল গরুর খুয়ারে, গরুর রচনা ছাড়া কিছুই শেখানো হয়নি। গরুর রচনা পড়তে পড়তে বড় হয়েছি, তাই হাম্বা হাম্বা ছাড়া ভুলে গেছি সব ভাষা। আমরা এখন কবিতা লিখছি হাম্বা ভাষায়। আমাদের কবিতার গরু দাঁড়িয়ে আছে গাছে, আমাদের চারপাশে অসংখ্য গরুর ভিড়, লেজ দুলিয়ে শিং উঁচিয়ে রাজপথে চলি। আমিই এখন গরুদের গুরু, পৃথিবীকে নতুন করে শেখায় হাম্বা সূত্র। শেষ হলো কবি খসরু পারভেজের কবিতা হাম্বা সূত্র। সম্মানিত লেখকবৃন্দ, আমি একটু রোটেশন করে পড়ব, বিভিন্ন কবির কবিতা পড়ব এবং আমারগুলোও পড়ব, একটা বাদে একটা। সঙ্গত বলে রাখি, যে লেখাগুলো পড়ছি সেগুলো নির্বাচিত নয়, হাতের মাথায় যা পেয়েছি তাই নিয়েই বসেছি। পড়ছি এবারে আমার লেখায় যশোহর জংশন কবিতা। যশোহর জংশন। কমলাপুর টু যশোর ভায়া ঈশ্বরদী, কোথাও নাকি বেনো জলে ডুবে গেছে রেলপথ, ভেঙে গেছে পাটাতন। বগি ভরা কোলাহল নিয়ে আসবার কথা ছিল যে সুন্দরবন এক্সপ্রেসের, তা আজ আর আসবে না শুনেছি। তুমি কেন বসে আছো এই প্রৌঢ় প্ল্যাটফর্মে? কেন শুধু শুধু কাছে ডেকে আনছো নিকষ কালো রাত? গন্তব্যে ফিরতে হবে না তোমার? দেখো, অলিখিত ঠিকাদারি পাওয়া যে বেনিয়াগুলো স্টেশনের কলামগুলো খায় বিনা পয়সায়, রঙ্গিলা দেহ শ্রমিকের সাথে এখানে সেখানে ঘুমোয় চিৎপাট। ভাটার চুল্লির মতো ধোয়া ছেড়ে পরম সুখে তারা বিড়িতে সুখ টান মারছে ছড়িয়ে ছিটিয়ে। কেউ কেউ মরা গরুর পরে দাঁড়িয়ে থাকা শকুনের মতো দাঁড়িয়ে আছে নির্বিকার, ময়ূরের পেখমের মতো ডানাটা অর্ধেক মেলে। যারা দিনে চুরি করবে তোমার যাত্রার টিকিট, আর রাতে লিখবে তোমার জীবনের রাশিফল। তারপর সুচুলো দাঁতে ঠোকর মারতে মারতে খেয়ে ফেলবে তোমার হিসেবের খাতাটাই। সবকিছু খেয়ে অবশেষে এক বুক ক্ষুধা নিয়েই ওরা উড়বে আকাশ বাড়ি। ওদের পেটে আস্ত একটা পৃথিবীও ঢুকে যায়, ওদের ক্ষুধা কখনো মেটে না। এখানে তোমার জন্য হতাশা ছাড়া আর কিছুই নেই।
তার চেয়ে চলো এগোই, বসে থাকলে কখনো পথ ফুরোয় না পথিক। মৃদু টোকায় যে কেন্নটা ধাতব মুদ্রা হয়ে যায়, বেহুলার বাসর ঘরের মতো দুর্ভেদ্য যে শামুক নির্ভয় এক কোণে পড়ে থাকতে পারে অনায়াসে, অকারণে সেও বসে থাকে না। নাইবা থাকুক বক্তিয়ারের ঘোড়া, আমার একটা আমি তো আছে, তাকে সাথে নিয়ে চলো এগোই। পথের মাঝেই তো পড়ে আছে মুক্তির পথ, খুঁজতে খুঁজতে একসময় ঠিকই পৌঁছে যাব যৌবনের জংশনে। শেষ হলো যৌবনের জংশন। দুর্ভাগ্যজনক এই প্রোগ্রামে পড়াটা কেমন হচ্ছে আমি জানি না, নিশ্চয়ই ভালো হচ্ছে না, এটা বলতে পারি, তবুও চালাচ্ছি। এবারে চলে যাচ্ছি আমাদের কেশবপুরের আরেকজন কবি, কবি মকবুল মাহফুজের কবিতা। মকবুল মাহফুজ এই কেশবপুরের আরেকজন সম্যক পরিচিত কবি, একজন প্রতিশ্রুতিশীল কবি। আমার একটা পত্রিকা ছিল, লিটল ম্যাগ সম্পাদনা করতাম, সেই লিটল ম্যাগ আবিরে প্রকাশিত একটা কবিতা আমার খুব ভালো লাগে, কবিতার শিরোনাম ঘুম, সেই ঘুমটাই পড়ছি। ঘুম, মকবুল মাহফুজ। অনেক রাত হয়েছে, নগর ঘাটা ট্রেন শেষ হুইসেল দিয়ে কখন চলে গেছে, গোরস্থানে চাদর বিছিয়ে ঘুমোচ্ছে পূর্ণিমা, এখন গভীর রাত। গুলিস্তান, ধানমন্ডি, রামপুরা, নিউ মার্কেট, ফুটপাত, কেউ জেগে নেই, গোপন ঘরের গানও থেমে গেছে। এই শীতে একা একা কেন তুমি জেগে আছো, কেন শুধু শুধু দীর্ঘশ্বাস ফেলছো? জ্যোৎস্নার ধুলো পায়ে মেখে যে জানালায় আসতে পারে, সেও ঘুমিয়ে অচেতন। যাও এবার তুমিও শুয়ে পড়ো যে। শেষ হলো কবি মকবুল মাহফুজের কবিতা। আবার ফিরে আসছে আমার লেখায়। তাকে ভালোবাসি শিরোনামে কিছু অন্তমিলের কবিতা আছে আমার সিরিজ, তার থেকে একটা পড়ছি। তাকে ভালোবেসে 8। ঝরা পাতা উড়ে যায় সেও, সে কথা কি মনে রাখে কেউ? গাছ কেতা যায় ভুলে, কিছু তলে কিছু কুলে, অজানায় নিয়ে যায় বাতাসের ঢেউ। বহুদিন পর দেখেছিও সোনামুখ বুকের ভিতর, ভাঙনের কুলে বসে যে আপন হয়ে গেছে পর। আমার তো ভেজা মন যায়নি তো ভুলে থাকা, মনোবলি আঁকা বাঁকা, প্রহর কিংবা অনুক্ষণ। উড়ে যায় পুড়ে যায় কাঠঠোকরার ঠোকা কাঠের মতন। আমার মনেতে শুধু সুর, ভাঙনের কোলাহলে গিয়েছে তা অচিন সুদূর। আবার তা আসে ফিরে মনের মনন ঘিরে, কি আবেশে জড়ায় যে সুরের গন্ধ ভুর ভুর। জীবন বাঁচিয়ে নেয়, কিছু নিয়ে কিছু দেয়, স্বপ্নেই বীজ বোনা অদেখা ফুলের ডুমুর। শেষ হলো তাকে ভালোবেসে 8। এবারে পড়ছি কেশবপুরের আরো একজন প্রতিশ্রুতিশীল কবি, কবি নয়ন বিশ্বাসের কবিতা। নয়ন বিশ্বাসের কবিতা জীবন কথন 1। স্বপ্ন কখনো সত্য হলে জীবনও স্বপ্নের মতো হয়। জীবন আর স্বপ্নের মহামিলনে ডুবু ডুবু নৌকা বা অথই জোয়ার, যাই হোক জীবন তো গেয়ে ওঠে জীবনের গান। জীবন ছুটেই চলে জীবনের স্রোতে, কখনো বা খুঁজে ফিরে গণিতের ভাষা, নদীর বনেদি কাদামাটি আর ব্যর্থতার জল, তখনও তার দেহে চকচক করে। তবুও নতুন স্বপ্নে হেঁটে যায় নতুন জীবন। শেষ হলো কবি নয়ন বিশ্বাসের
কবিতা জীবন কথন 1। বিদ্যুৎ এসেছে আর আমি একটু ভ্যারিয়েশন আনার চিন্তা করছি। এবারে পড়ব আমার একটি আঞ্চলিক কবিতা। আঞ্চলিক কবিতা সম্পর্কে বলতে হয় বিষয়টা বেশ কঠিন, কারণ আমরা মুখে যেমনভাবে উচ্চারণ করি শব্দে বা বাক্যে ঠিক সেরকম উচ্চারণ আসে না, তারপরে লিখতে হয় লেখা। আঞ্চলিক কবিতা ছিঁড়া ফাটা সংসার। এই সংসারে আমি আর থাকবো না, মাতার কি এই সংসারে থাকবো না আমি, কিচ্ছু বেলো লাগে না আমার, তোমরা কেউ আর আমার কিচ্ছু গতি আসবা না, কলি কিন্তু বিপদ গুটাই দিবানে। কি এরি মোরার ঘরে থাকবো তোমরা কও, সংসার করতে গেলি গাড়ি কিছু ভা নাগে না, আসতে বাসতে আশা বর্ষা কিছু নাগে না, শুকনো মাটিতে ফুটা ফুটা পানি ফেললি কি থাহে, চুলোর মধ্যে পানি থাহালি কি আগুন ধরে, তোমরা কও দিন। 3 দিন ধরে বউটা কয় জাল কিনতে হবে, পেঁচ কিনতে হবে, আজও আটের থেকে কিনতে পারিনি। জাল পেঁচে ডাকিছে দোজকের আগুন, 2 দিন জোন বয় তো 1 দিন হয় না, তাতে দোকানে যাইয়ে চালির ক্ষতি ধরলি আর কি কিছু থাহে। নাঙল চুষার মতো আমার বুকটা ফাড়ি যাতি নাগে, তোমরা বুঝতে পারো না কিচ্ছু। কি এরিয়া এই সংসারে আমি থাকবো তোমরা কদিন, উবাবের নদীর ঘাটেও পানি থায় না, আমার বউডার একটু পাড়ায় বিড়াতি যাওয়ারও জো নেই, ছায়া দেখলেও মানুষই আগের থেকে কয় আমাগের বাপু জাল নেই, নুনও নেই, তুমি বাপু অন্য জায়গায় দেখো। আমি কারোর সাথে একটু কুতাকতি গেলিও মানুষই মনে করে টাকা সাথী গেছি, আগের থেকে কয় হবে না, শুনিয়ে কান্দা না আসি পারে তোমরা কদিন। আমি কি আরবো, আমার বুড়ো মাটা একটু তয়কার না আলি ভাত খাতে পারে না, আবার জোন দিয়ে 6 জন মানুষের 2 বিলাও ভাত হয় না, আমি কোন দিদি যাব। 4 বছর ধরে বউটার একটা নতুন শাড়ি দিয়ে পারলাম না, সাবাল মেয়েরা ছিঁড়া প্যান পুরি পুরি ঘুরি বেড়ায়। গিজাগিজি এড়িয়ে গত বহারাইদির দিন তো বউডারে তালাক দিয়েই ফেলিলাম, পরে আবার হাত পা ধরে নাতির বিলাই মৌলানা ডাইয়ে কবুল পড়াইয়ে তাই একসাথে থাকি। কিন্তু এইভাবে কি থাকা যায়, এরম ভাবে কি সংসার করা যায়। বিয়ের সময় শহর বাড়িতে একখান পুরনো সাইকেল কিনে দিল, সেই সাইকেল কেন নাকতে পারিনি, মাইয়ে ডাবার সময় বেশি ডাক্তারের দিলাম। আবার গেলবার আমার শাহারি একটা মায়া হাঁসের ছা কিনে দিয়ে কইল বাবা এতে ডিমলি বেশি বেশি একটা ছাগল কিনবা। ছাবালটার নাম্বা জ্বর হলি তাও গুছিয়ে ফেলেছি, তাই নিয়ে ওর মা না দিন এখনো আমার সাথে গিজাগিজি করে, আমার মাথায় নক্ত উঠে যায়, আবার কান্দাও আসে। তোমরা কেউ প্রতি পারো আমার কি করার আছে। গিরিয়ে দিয়ে দিয়ে এক কান থামি আমি কতদিন ধরে পড়তেছি, এই পাশ পড়লি ওই পাশ দেখা যায়, আর ওই পাশ ঘুরোই বললি এই পাশ দেখা যায়, মাঝখানে সব ফাঁক। ফাটা কোপালে এ মুড়া ছিঁড়া আর কোনোদিন জোড়া নাগল না। শেষ হলো আঞ্চলিক কবিতা। জানি না কেমন হলো, নিশ্চয়ই ভালো হয়নি। সম্মানিত সুধীবৃন্দ, লেখকবৃন্দ, এবারে আসছি কবি এলিজা খাতুনের একটা কবিতা। এলিজা খাতুন এই কেশবপুরে না হলেও এই এলাকার একজন কবি এবং খুবই প্রতিশ্রুতিশীল একজন কবি। সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে বিভিন্ন লিটল ম্যাগ কিংবা দৈনিক
তার লেখাগুলো ছাপছে। মলাটবদ্ধ প্রকাশনাও যথেষ্ট চলছে। পড়ছে সেই এলিজা খাতুনের কবিতা চিঠি। আমাদের ভিটের পরে কিছু সম্মানিত বৃক্ষ আর আটতলা মাটির ঘরের কোণে একসময় দাঁড়িয়েছিল বিশ্বাসযোগ্য দেরাজ। শৈশবে দেখেছি এ বাড়িতে খুব চিঠি আসতো, সব চিঠি থাকতো দেরাজে। ঘুনিয়ে দেরাজের খোলস ঝাঁঝরা হতে হতে ওখান থেকে এখন ঝরে পড়ে গুঁড়ো গুঁড়ো সোনালি অতীত। লতা পাতাময় নিবিড় আচ্ছাদন সরিয়ে, সোনা ক্ষেতের জলজলে আলো নিভিয়ে, দাঁত খিচি অসভ্যতা বেড়ে ওঠা দালান কোঠার রুক্ষ গ্রীবায় প্রাচুর্যের প্রকাশ। হৃৎপিণ্ডের ক্ষত নিংড়ে তোমাকে লেখার মতো অজস্র খবর এখানে সেখানে। বৃক্ষহীন ছায়াহীন বড় অসময় দিন, দূরে নক্ষত্র মিটিমিটি রাত ধুকছে সোডিয়াম আলোয়। এখানে অসহ্য তীব্র আলোয় পড়া যায় না হৃদয়ের কাছে হৃদয়ের লেখা চিঠি। শেষ হলো কবি এলিজা খাতুনের কবিতা। এবারে পড়ছি এই কেশবপুরের এই এলাকার আরেকজন কবি তৃষা চামেলির কবিতা। তৃষা চামেলিও খুবই প্রতিশ্রুতিশীল একজন কবি। পড়ছি তার কবিতা রোদ চাষি। যতবারই হাতটা ধরেছি ফিরিয়ে দিয়েছ দারিদ্র্যের বদনাম দিয়ে। বুঝেছি এখন বড্ড বাঁচা বেঁচে গেছি সেদিন। এখন আমি রোদ চাষি, আঙিনা জুড়ে সূর্যমুখীর চাষাবাদ। ছাদের উপর আকাশ বানিয়ে দেখি গাংচিল ধান শালিকের ওড়াওড়ি। বড্ড দামি মনে হয় নিজেকে, নিজের সাথেই মেতে থাকি ব্যস্ত সময়ে। অতঃপর সুতো ছেঁড়া ঘুড়ি। একতারা হাতে সেদিন এসেছিল লালন আর হাসন। পরশু আসবে রবীন্দ্রনাথ আর শঙ্খদা, সাথে নাকি প্রতিমা বৌদিও। আহা অরণ্যচারী মন, সেই মায়াবী বাড়িটা এখন আর কারো পথ চেয়ে থাকে না। শেষ হলো কবি তৃষা চামেলির কবিতা। ফিরে যাচ্ছে আবার আমার লেখায়। পড়ছি তাকে ভালোবেসে দই। কোনো একদিন বিচ্ছেদ ঝরা কালে সিঁদুরে মেঘের গালে লিখে দিও এই বিদায়ের আয়োজন। দিগন্তে চেয়ে থাকা সুদীর্ঘ সময়, কিছু অনুক্ষণ বাধা তো হয়নি হৃদয়ের জালে। সময় তো নয় কারো কেনা দাস, মাঝে কিছু প্রেম কিছু পরিহাস। কোনো একদিন জানি ছিঁড়েছিলে হৃদয়ের রাস। তাই নিয়ে কেটে গেছে ময়ূরের মতো নেচে বর্ষা মুখর সারাদিন। জমেছিল বুকের কোষাগারে হৃদয়ের ঋণ। আজকে যখন সবে হলো বোর, হঠাৎ খোলনি দোর। হয়তো কাটেনি বিহবল রাতের ঘোর, অথচ আকাশে নতুন দিনের প্রতিভাস। সকলেই বাঁচে, শুধু কারো হাত কাটে সময়ের কাছে। কাজ নাকি হিরে হায়, প্রেম কি তা যাচে? সবারই ভালো হয়, কেউ বা অতল কেউ বা আকাশ করে জয়। যেন গো হারে না কেউ, উপরে নয় শুধু অতলেও বয়ে যায় ঢেউ। জীবন হারে না, শুধু কিছু ঘাত প্রতিঘাত। ইতিহাসে সিথি দিয়ে রক্তের স্বাদ নিয়ে বেঁচে থাকে দজলা ফোরাত। ময়ূর নয় তো শুধু, ফিঙেরাও তার মতো নাচে। যদি কোনোদিন দেখা হয় পথে,
আঘাত দিও না ক্ষতে, হাসি মুখে পাই জ্বালতে কুশল যদি, ভেবে নিরবধি। চাইব না আর জারুল ছায়ায় বসে, বেদনার রোষে সুর পাক সুর হারা মন। বলবো তখন মত যেন মেলে কোনো এক মতে। শেষ হলো তাকে ভালোবেসে দই। সময়টা শেষ হয়ে এসেছে দেখছি। বৈদ্যুতিক গোলযোগের কারণে যথেষ্ট ব্যাঘাত ঘটলো আমার পড়ায়। আমি নিজেও বিব্রত হয়ে গেছি, ভালো মতো পড়তে পারলাম না। যেহেতু মনোসংযোগ এখন সম্পূর্ণ লেখার দিকে যে যাবে না সেটা আপনারাও বুঝতে পারছেন। যে আলোর ব্যবস্থা করেছিলাম সেটাও ভালো সার্ভিস দেয়নি। আরও কিছু লেখা আছে, পড়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমাকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, আর 1 মিনিট বাকি আছে। এই সময়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল কবি সাহিত্যিকবৃন্দ দেখলেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কবি মঈন মুরসালিন ভাইকে। মঈন মুরসালিন ভাইয়ের একটা কবিতা হাতে ছিল, আমি অন্তত সেটুকু পড়ে শেষ করি। তার প্রতি কৃতজ্ঞতা বোধ আমার রয়েছে। শুধুমাত্র সময় স্বল্পতার কারণে আমার কিছুটা সমস্যা হয়ে গেল। কবিতা নিয়েছিলাম, কিন্তু এটা না পড়লে মনে ভালো লাগছে না, সময়টা একটু লাগলেও লাগাচ্ছি। কবি মঈন মুরসালিনের কবিতা ইচ্ছের সকাল। প্রকৃতির বৃহৎ দরজার কপাট ধীরে ধীরে ছোট হয়ে আসছে। শব্দের নদী ব্ল্যাকবোর্ড ভেদ করে গুঞ্জন করে। রোদ ডাকে রাতকে, রাত ডাকে ভোর। সোনালী দিনের পাখিরা কাগজের ফুল হয়ে ঘরের সৌন্দর্য বাড়ায়। তোমরা যাকে শোপিস বলো। সবুজ পাহাড়ে বৃষ্টির পাঠশালা, বৃষ্টিরা কবিতা হয়ে ওঠে রাত্রিতে। আলোর জন্য এত ছোটাছুটি, অথচ আলোই জানে না ইচ্ছের সকাল থাকে অন্ধকারে। আরেকটা ছোট কবিতা মায়াজাল। অ্যালকোহলিক চুমুর মতো সকল যন্ত্রণা বয়ে নিয়ে যায় আজন্ম অন্ধ প্রেম। নিশ্চুপ নিথর পাথরের ডানা মায়াবী জাল বিছায় আমার আকাশে। তবুও বেহায়া স্বপ্ন ঝুলে থাকে চোখের কার্নিশে। শেষে আমার ছোট্ট একটা কবিতা, এটি পড়েই শেষ করছি। শিরোনামহীন কবিতা। এখনো ছেড়েনি কুয়াশার চাদর, রাতের যৌবন খুলে দিয়েছে বুকের সব কটা বোতাম। প্রহরের নাবি কোটরে কেউ কেউ ঢেলে খায় নিষিদ্ধ প্রেম। লণ্ঠন হাতে কে যাও তুমি পথিক, তাকিও না ওদিকে, যেমন তাকায় না গ্রহণে খেয়ে ফেলা সুতোর মতো চাঁদ। চোখে পড়লেই সবকিছু দেখতে নেই, শুনতে নেই সবকিছু কানে আসলেও। কিছু দেখতে চাইলে চোখ বুজে দেখো, না হয় লণ্ঠন নিভিয়ে ভিড়ে যাও মাংসাশীদের মিছিলে। সম্মানিত কবি সাহিত্যিকবৃন্দ, আরো লেখা ছিল কিন্তু আমি আর পড়ছি না। 11টা 2 বাজে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য কবি মঈন মুরসালিন সহ সংশ্লিষ্ট সকলকে। আমি দুঃখ প্রকাশ করছি অনিচ্ছাকৃত গোলযোগের কারণে, বিদ্যুৎটা চলে যাওয়ার কারণে ঠিকমতো পড়তেও পারলাম না, সময়টাও ঠিকমতো কাজে লাগাতে পারলাম না। তবুও যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভালোটুকু গ্রহণ করে সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।